আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমসিকিউ এবং লিখিত পরীক্ষায়, যেরকম নিবন্ধনের লিখিত পরীক্ষায় গ্রামার অংশে এসে থাকে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শুধু এমসিকিউ বা গ্রামারের জন্য ইম্পর্ট্যান্ট না, কেননা ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্বের যে একটা রিলেশন, এটা যে কীরকম হতে পারে, মানে সাবজেক্টের উপরে ভার্বটা ডিপেন্ড করে, সেটা সম্পর্কেও ধারণা থাকা উচিত। যেরকম 1 নম্বর রুলসে দেওয়া আছে যে উদাহরণটা, যে অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব ইজ এডুকেটেড, এটা ইনকারেক্ট। কেননা এখানে ইজ হবে না। আমরা জানি যে যেই কোনো প্রিপোজিশন এর পূর্বের সাবজেক্ট হয়ে থাকে, এটা একটা কমন রুলস। যে কমন রুল কীভাবে, যে অফের আগে কি আছে, অল দ্য মেম্বার্স, এখানে ক্লাব সাবজেক্ট না, মেম্বার্স সাবজেক্ট, সেই কারণে মেম্বার্সের কারণে কী হয়েছে, আর এডুকেটেড। নেক্সট যে উদাহরণটা দিছে, দ্য অনলি ম্যান হোম আই ট্রাস্ট আর মাই ফ্রেন্ড। আচ্ছা, দ্য অনলি ম্যান, MAN, ম্যান, হোম, যাকে আমি বিশ্বাস করি, এই ম্যানটা কি, ধরুন হোম আই ট্রাস্ট যদি আমি বাদ দেই, দ্য অনলি ম্যান ইজ মাই ফাদার। তা দ্য অনলি ম্যান হোম আই ট্রাস্ট আর মাই ফাদার না, হবে ইজ মাই ফাদার। আচ্ছা, তারপরে নেক্সট যেই রুলসটার দেওয়া আছে, যে ফার্নিচার, মেশিনারি, ইনফরমেশন, পোয়েট্রি, সিনারি, এগুলোর উপর সবসময় সিঙ্গুলার হয়, প্লুরাল হয় না, ঠিক না? কারণ এগুলো আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন একবচন হয়ে থাকে। যেমন অল দ্য ফার্নিচার, কিন্তু এটা ফার্নিচার তো আনকাউন্টেবল, এর জন্য ইজ সোল্ড। হিজ ইনফরমেশন, এটা ওয়ার হবে না, কি হবে, ওয়াজ। হিজ ইনফরমেশন ওয়াজ ফলস, যেহেতু এগুলা গণা যায় না। 3 নম্বরে যেটা বলছে, ক্যাটেল, ফোক, জেন্ট্রি, পিপল, পেজেন্ট্রি, পাবলিক, পুলিশ, ক্যাভালরি, ইনফ্যান্ট্রি, মেজরিটি, বাল্ক, এই শব্দগুলো সবসময় প্লুরাল অর্থ বহন করে। ক্যাটেল মানে কি, গবাদি পশু। ফোক মানে লোকজন, হ্যাঁ। জেন্ট্রি, তারপরে পিপল, পেজেন্ট্রি, পাবলিক, পুলিশ, ক্যাভালরি, ইনফ্যান্ট্রি, মেজরিটি, বাল্ক, এই শব্দগুলো প্লুরাল অর্থ বহন করে। যেমন ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড হবে না, ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড হবে, যেহেতু অনেক গবাদি পশু মানে একটা বোঝায় না। বিলঙ্গিংস, ক্লথস, কনগ্রেচুলেশনস, আর্নিংস, সেভিংস, গুডস, রিচেস, স্টেয়ার্স, পার্টিকুলার্স, প্রিমিসেস, সারাউন্ডিংস, থ্যাঙ্কস, এই শব্দগুলো সাধারণত প্লুরাল অর্থ হিসাবে আসে এবং প্লুরাল ভার্ব বসে। যেমন মাই পার্টিকুলার্স ইজ গিভেন বিলো না, মাই পার্টিকুলার্স আর গিভেন বিলো। দ্য সারাউন্ডিংস ইজ প্লেজেন্ট না, হবে দ্য সারাউন্ডিংস আর প্লেজেন্ট। দেন 5 নম্বরের যে রুলসটা বলা আছে, কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে। যেরকম দ্য জুরি, কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে, তবে এটি যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে প্লুরাল ভার্ব বসে। যেরকম দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। এটা ভুল, কারণ জুরি এখন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে কেন বোঝাইছে, যে তারা যে ভাগ হয়ে গেছে, এখন তারা একটার মধ্যে নাই, একটা দলের মধ্যে নাই। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, তখন ইন ইটস অপিনিয়ন হবে না, ইন দেয়ার অপিনিয়ন। আবার দ্য জুরি হ্যাভ অর্ডার্ড টু হ্যাং দ্য ক্রিমিনাল, এখানে যখন জুরিগণ সবাই একই মতামত, সবাই মিলে একটা বডি ধরা হয়েছে, কেন, যে তখন সবাই মিলে একটা অর্ডার দিছে, দ্য জুরি হ্যাজ অর্ডার্ড টু হ্যাং দ্য ক্রিমিনাল। কিন্তু যখন এটা আবার ভিন্ন ভিন্নকে বোঝাইছে, যখন তারা তাদের মতামতে ভিন্ন হয়ে গেছে, তখন কী হয়েছে, দ্য জুরি ওয়ার। ঠিক আছে? তো কালেকটিভ নাউন বলতে সাধারণত কোনগুলো বোঝায়, যে এই যে ফ্যামিলি, আর্মি, তারপরে কমিটি, অডিয়েন্স, এই শব্দগুলো কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন নর্মালি সিঙ্গুলার, কিন্তু যখন তারা ভাগ হয়ে যায় তখন প্লুরাল। তো এই ছিল আজকের
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকেন। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।